সূর্য পশ্চিমে অস্ত চলে গেছে। আলোটা নিভু নিভু হয়ে এসেছে। ঘন অন্ধকার নেমে এসেছে প্রকৃতিতে। ক্লান্ত হয়ে পার্কের মেন গেটে চলে আসলে খেয়াল করে ফোনটা বেজেই চলেছে। জিন রীতিমতো ফোন করেই যাচ্ছেন। এতক্ষণ খেয়ালই করেনি জাঙ্কুক। ফোনটা রিসিভ করতেই, তোমার বোধবুদ্ধিকে জলাঞ্জলি দিয়েছো? তোমার ফোনেই পাচ্ছিলাম না আমি। কখন থেকে ফোন করছি। জরুরি কিছু মা? থেকে বাড়ির নিচে রেখে কোথায় গিয়েছো তুমি? সন্ধ্যা হয়ে গেছে এখনো ফিরছো না যে? তে বাসায়? বাসায় মানে? ও তো আধা ঘন্টা হয়ে গেছে বাসায় এসেছে। ও তো বললো তুমি ওকে বাসার নিচে নামিয়ে দিয়েছো। তোমার নাকি জরুরি কাজ আছে। তুমি কোথায় জাঙ্কুক? আর তুমি তেকে একা ছেড়ে দিয়েছো? জেনের কথায় একদিকে আশ্বস্ত হলেও তার জেনের মুখোমুখি হতে গলা শুকিয়ে এসেছে জাঙ্কুকের। আমতা আমতা করে বলল, আসলে তে আমার উপর রাগ করে একাই বাসায় চলে এসেছে। কি কি করেছো তুমি? একটা বড় ভুল হয়ে গেছে মা, আমি আসছি এখনই বলেই ফোনটা রেখে দিল জাঙ্কুক। জিনকে কোনো কিছু বলার সুযোগই দিল না সে। ফোনটা রাখতেই মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল জিনের। তে জাঙ্কুকের সম্পর্কে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। কাগজের সম্পর্কটা নতুন রূপ নিচ্ছে, যে সম্পর্কে মান অভিমান অভিযোগ রাগ থাকবে। ফোন রেখে তে রুমে যাওয়ার আগেই খেয়াল করলেন রান্নাঘর থেকে প্রচুর শব্দ আসছে। তড়িৎ গতিতে রান্নাঘরে যেয়ে দেখলেন চায়ের পাতিল পড়ে একাকার অবস্থা। আর আরেমের হাত অনেকটাই পুড়ে গেছে। তিনি অসহায়ের মতো হাতটা ধরে দাঁড়িয়ে আছেন। বয়স 60-এর ঘরে পৌঁছেছে। 2-1 দিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না। জিনকে তিনি জানতেও দেননি। এমনিতেও এতদিন একা থাকায় নিজের কাজ নিজে করাটা অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে তার। তাই জিনকে না জানিয়ে চা বানাতে যাচ্ছিলেন। কাপা হাতে ঠিক ব্যালেন্স করে উঠতে পারেননি বিধায় এই কাণ্ড হয়েছে। জিনকে দেখে খানিকটা অপরাধীর মতো মাথা নিচু করে রাখলেন তিনি। খানিকটা কড়া কণ্ঠে জিন বললেন, যখন পারেন না একা একা কাজ করতে, তাহলে হয়তো কি দরকার ছিল সব করে হাতটা পুরানো? দেখি কতটা হাত পুড়েছে। আমি তো এতদিন একা একাই থেকেছি, আমার অভ্যাস আছে। আসলে ব্যালেন্স রাখতে পারিনি, হাতটা কাঁপছে। আর তুই কি অবস্থায় কিভাবে বলি? আমতামতা করে আরেম বলেন। এবার যেন আরো তেজি গলায় বলেন জিন, আমি কি মরে গেছিলাম? আমাকে বললে কি হতো? যার মুখ দেখতে চাও না তার জন্য হয়তো কষ্ট করার কি দরকার? মলেন হাসি হেসে কথা বললেন আরেম। জিন আর কোনো কথা বললেন না। চুপ করে তার হাতটা পরিষ্কার করে মলম লাগিয়ে দেন জিন। জীবনের 5 ভাগের 4 ভাগ মানবিমানই কেটে গেছে। এই শেষ ভাগটা না হয় মানবিমানের অঙ্কগুলোর হিসাব চুকিয়ে দেওয়া যাক। জিন আরেমকে চায়ের কাপটা ধরিয়ে শান্ত গলায় বললেন, কিছুদিন পর দাদা দাদি হব। এখন এসব পাগলামিগুলো করবেন না। বয়স তো হয়েছে, আমাকে ক্ষমা করা যায় না জিনু? এখন আমার ক্ষমায় যায় আসে? আসে বলে হয়তো তোমাদের প্রতি মুহূর্তের খবর নিয়েছি। শুধু সাহসটা করে উঠতে পারিনি। সাহসটা জোগাতে জোগাতে জীবনটা মৃত্যুর দ্বারে এসে দাঁড়িয়েছে। মরার আগে শুধু তোমার ক্ষমাটা চাই। জানো জিন, তুমি তো তাও তোমার ছেলেকে নিয়ে সবার মাঝে ছিলে। 26টা বছর একা একা থাকার বেদনা তুমি হয়তো কল্পনা করতে পারবে না। মরে গেলে হয়তো কেউ টেরও পেত না আমি নামক মানুষটা মরে গেছি। আরিমের কথা শুনে অজান্তেই চোখ ঝাপসা হয়ে এলো জিনের। অভিমানী গলায় বললেন, আপনাকে কি আমি বলেছিলাম একা থাকতে? যার জন্য ছেড়ে গেছিলেন সে কোথায় ছিল? আরেম হেসে উত্তর দিলেন, তুমি এখনো কিশোরীটি রয়ে গেলে। জীবন তার জীবনে নাতিপুতি নিয়ে সুখে আছে। ও আমাদের মাঝে কোথাও ছিলই না, ছিল শুধু ভুল বোঝাবুঝি। জিন আর কথা বাড়ালেন না, শুধু শান্ত গলায় বললেন, এখন থেকে আর ড্রয়িং রুমে থাকা লাগবে না। এমনি শরীরটা ভালো নেই আপনার। তার কথা শেষ হওয়ার আগেই তে জিনের কাছে এসে হাজির হলো। খানিকটা ভাঙা সুরে বলল, ফুপি আমি তোমার সাথে থাকবো আজ থেকে। ফুপাকে আর ড্রয়িং রুমে থাকা লাগবে না, জাঙ্কুক ভাইয়ের সাথে উনি থাকতে পারবেন। আরিম এবং জিন নিজেদের মুখ চাওয়াচাই করলেন। কি বলবেন বুঝে উঠতে পারছে না। তে আলাদা রুমে থাকতে যাচ্ছে মানে বড় কিছুই হয়েছে তাদের মাঝে। জাঙ্কুক নিজে যদি তের রাগ না ভাঙায়, তবে এই রাগটা অভিমানে পরিণত হবে। আর অভিমান ভাঙানো কঠিন নয়, অনেক সময় দুষ্কর হয়ে ওঠে। সন্ধ্যা 7টা। জাঙ্কুক পাগলের মতো গাড়ি চালিয়ে বাসায় ফিরেছে। ঘরে ঢুকতে বাবা মার সাথে দেখা হয় তার। জিনকে কিছু জিজ্ঞেস করার আগে তিনি বলেন, তোমার রুমে আছে সে। চাচ্ছিল আমার রুমে শিফট করতে, কিন্তু আমি বাধা দিয়েছি। দেখো যদি রাগ ভাঙাতে পারো। জাঙ্কুক 1 মিনিট দেরি না করে নিজের রুমে চলে যায়। রুমের কোথাও নেই সে। জাঙ্কুকের বুঝতে বাকি নেই তে কোথায় আছে। ধীর পায়ে বারান্দার কাছে যেতেই দেখলো তে বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, চুলগুলো খোলা, দৃষ্টি বাইরের দিকে স্থির। সোডিয়ামের লাইটে তার উদাসীন চোখ জোড়া খুব ভালো করে লক্ষ্য করতে পারছে জাঙ্কুক। গলা খাঁকড়ে দিয়ে নিজের উপস্থিতি জানান দিল সে। তের তাতে কোনো ভ্রুক্ষেপ হলো না, এখনো সে তার জায়গায় স্থির। এবার জাঙ্কুক ধীর পায়ে এগিয়ে তার পাশে গিয়ে দাঁড়ালো। শান্ত গলায় বলল, আমাকে ফোন দিলে না যে? দিলে কি হতো? তের নির্বিকার প্রশ্নে খানিকটা ভেবাচারে খেয়ে গেল জাঙ্কুক। তের দৃষ্টি এখনো বাইরের দিকে। জাঙ্কুক বুঝলো তে অনেকটাই রেগে রয়েছে। এবার ধীর কণ্ঠে বলল, তুই আমার উপর রেগে আছিস? না তো, রেগে থাকার মতো তো কিছু হয়নি। তুমি যেটা ঠিক মনে করেছো সেটা করেছো, এতে রাগ হবার মতো তো কিছু নেই। তুই আমাকে ভুল বুঝছিস। আমি তোর উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইনি। আর সত্যি বলতে ও বাচ্চাটির বাবা। আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছিলাম। জাঙ্কুক কথা শুনে এবার ঘুরে দাঁড়ালো তে। ছাতালার কাপা স্বরে বলে উঠলো, একবার আমার মতামতটা কি নেওয়া যেত না জাঙ্কুক ভাই? আমি কি চাই সেটা জানার কি প্রয়োজনীয়তা ছিল না? সুন্দর মতো আমাকে মিথ্যে বলে নিয়ে গেলে। আমি তোমার স্ত্রী জাঙ্কুক ভাই, ভালোবাসো নাইবা বাসো, আমি তোমার স্ত্রী। হোক না সেটা কাগজে। একজন উটকো লোক এসে
এসে বলল আর তুমি আমাকে তার কাছে দিয়ে আসলে। তে আমার কথাটা তো শোন। কি শুনবো? হ্যাঁ কি শুনবো? আচ্ছা একটাবার তোমার কি বাদলো না ইউনোর কাছে আমাকে রেখে যেতে? আমি যদি ইউনোর কাছে যেতে চাইতাম তুমি আসলে আমাকে ওর কাছে যেতে দিতে? আটকাতে না? ও হ্যাঁ আটকাবে কেন? তুমি তো রোজা আপুকে ভালোবাসো, আমি তো তোমার আশ্রিতা। একটা কথা কান খুলে শুনে রাখো, যদি আমাদের বোঝা মনে হয় তবে বলে দিও, আমরা তোমাকে মুক্তি দিয়ে দেবো। তবে এভাবে ডাক্তার কাছে আমাদের দিয়ে এসো না, আমি তো ফেলা নয় যে। তে আর কিছুই বলতে পারলো না। তার আগে তার ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে দখল করে নিল জাঙ্কু। ঘটনার আকস্মিকতায় মস্তিষ্ক শূন্য হয়ে যায় তের। উষ্ণ ঝড় আবেশে চোখ জোড়া বন্ধ হয়ে আসে। হৃদস্পন্দন ক্রমশ বেড়েই চলেছে তের। শিরদাঁড়ে যেন উষ্ণ রক্তের প্রবাহ ছুটে যাচ্ছে। জাঙ্কুক তার অতৃপ্ত হৃদয়ে তৃষ্ণা মেটাতে ব্যস্ত। সময়টা থেমে গেলে মন্দ হতো না। দুজন দুজনের আবেশে কত সময় ছিল তারা নিজেরাও জানে না। যখন জাঙ্কুকের ঠোঁটের কবল থেকে মুক্তি পেল তখন চোখ জোড়া তুলতে পারছিল না তে। রাগ তো দূরের কথা, মুখ থেকে স্বর অব্দি বের হচ্ছে না তার। মাটির দিকে চোখ রেখে রোবটের মতো দাঁড়িয়েছিল। বুকের ভিতর যেন কেউ হাতুড়ি পিটাচ্ছে তের। গাল দুটো টমেটোর ন্যায় লাল হয়ে আছে। তের লাজে রাঙা মুখটা যেন জাঙ্কুকের আরো বেশি ভালো লাগছে। বাঁকা হাসি দিয়ে দুষ্টুমি স্বরে বলে, বড্ড বকিস তুই, এত বকলে তো মুখ ব্যথা হয়ে যাবে। অবশ্য এভাবে মুখ বন্ধ করতে আমার আপত্তি নেই। অ্যাকচুয়ালি ইট উড বি বেটার ফর মি। প্রতিবার তোর নরম ঠোঁট জোড়ার স্বাদ নিতে পারবো। অসভ্য পুরুষ মানুষ। গগন বিনোদী হাসি দিয়ে আলতো হাতে লাজে রাঙা মুখটা তুলে ধরে জাঙ্কুক। কপালে উষ্ণ পরশিকে ধীর স্বরে বলে, আর কখনো এমন ভুল হবে না তো। আরে এই শেষ, কি করবো বল? আমি তো জানতাম না তুই আমাকে ভালোবাসিস। তোকে আটকে রাখার সাহস করে উঠতে পারিনি। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি? একদম ভালোবাসি না তোমায়। অভিমানী গলায় তে কথাটা বলে। জাঙ্কুক অনাছর বান্দা আস্তে এর মুখ থেকে তার মনের কথাটা বের করবে। আরেকটু কাছে এসে ধীর গলায় বলে, তাহলে ইউনোকে ফিরিয়ে দিলি কেন? এমনি ও যা করেছে তারপরে ওর কাছে ফিরে যাওয়া মানে নিজের আত্মসম্মানে জলাঞ্জলি দেওয়া, তাই। আর ইউনো যে বললো তুই নাকি ওকে বলেছিস তুই আমাকে ভালোবাসিস, ও তো এমনি। সত্যি? জাঙ্কুকের গরম নিঃশ্বাস তের মুখমণ্ডলে আছড়ে পড়ছে। কথাগুলো সব গলাতে আটকে যাচ্ছে তের। নিঃশ্বাস ক্রমান্বয়ে ভারী হয়ে যাচ্ছে। মুচকে হাসি দিয়ে জাঙ্কুক তখন বলল, থাক, তোর আমাকে ভালোবাসা লাগবে না। আমার একার ভালোবাসাই আমাদের দুজনের জন্য যথেষ্ট। তোর মতো কিপ্টের ভালোবাসা দিয়ে কাজ নেই। একবার ভুল করেছি বলে যে প্রতিবার করব তার তো মানে নেই। এই যে তোকে আটকে রাখছি সারাটা জীবন এভাবে আমার সাথে বেঁধে রাখবো। তুই এখন থেকে চাইলেও ছাড়া পাবি না, আমার কাছেই তোকে থাকতে হবে। তাহলে ফিরিয়ে দিচ্ছিলে কেন? আমি দ্বিধাতে ছিলাম তে। আমি কি স্ত্রী হিসেবে এতটা অযোগ্য যে আমাকে কিছুই বলা যায় না? এটাই তো ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। এই কান ধরছি বলে কানে হাত দেয় জাঙ্কুক। জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, তে ভালোবাসো আমাকে? খুব। তোকে হারানোর যন্ত্রণা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তোকে কতটা ভালোবাসি। খুব ভালোবাসি। অজান্তেই চোখ জোড়া ঝাপসা হলো তের। সুখগুলো এইভাবে হাতছানি দেবে সেটা যেন কল্পনার বাইরে। কাপা স্বরে অশ্রুসিক্ত চোখে বলে সে, আমার মতো কলঙ্কনি তোমাকে কিছুই দিতে পারবে না জাঙ্কুক ভাই। যখন আমার কাছে আসবে আমি তো শরীরকে ভালোবাসি নিতে। আচ্ছা একটা কথা বলতো, আমি যদি কোনো বিধবা বা ডিভোর্সি কাউকে বিয়ে করতাম তবে এটাই হতো, তাই না? ভালোবাসাটা কখনো অন্যায় না। অন্যায়টা ভালোবাসার নামে শারীরিক সম্পর্ক গড়ে তোলাটা। ভালোবাসা মানে কখনো শারীরিক সম্পর্ক নয়তে। তোরা মেয়েরা এতটা বোকা কেন হোস বলতো? অবশ্য এটা তোদের দোষ না। মানুষ তো জীবন দিয়েও ভালোবাসার মানুষটাকে সুখী করতে চায়। সেখানে শরীর তো তুচ্ছ, তোর বয়স অল্প, তাই আবেগের বশে ভুল করে ফেলেছিস। আর আমি তো তোর অতীত জেনে আমার প্রিন্সেসকে মেনে তোকে ভালোবেসেছি। তাহলে অতীতের তেতটুকু বাদ দিয়ে আমরা আমাদের বর্তমানের ভবিষ্যৎটাকে সাজাতে পারি না? পারি। তাহলে আর কখনো নিজেকে কলঙ্কিনী বলবি না। আমার তে কলঙ্কিনী নয়। আমার সাথে সারা জীবনের পথটুকু চলবে। শুধু কাগজের স্ত্রী নয়, সত্যিকারের স্ত্রী হয়। জাঙ্কুকের কথাটা শেষ হবার আগেই তাকে জড়িয়ে ধরে তে কাপা কণ্ঠেই বলে ওঠে, ভালোবাসি। একটা শব্দ জাঙ্কুকের হৃদয়ে শীতল পরশ বুলিয়ে দিল। তেকে যতটা বুকের কাছে জড়িয়ে ধরা যায় ততটা শক্ত করে জড়িয়ে ধরল সে। সকল অভিমান রাগ যেন গলে জল হয়ে গেল। এখন শুধু ভালোবাসার স্নিগ্ধতা বিরাজমান নিজেদের মাঝে। এটাই তাদের নতুন পথ চলার সূচনা। সময় বহমান। দেখতে দেখতে আরো 2 মাস কেটে গেছে। তের পেটটা আরো খানিকটা বড় হয়েছে। এখন চলাফেরা করতে বেশ বেগ পেতে হয় তাকে। জাঙ্কুক তার ডিউটি সকাল সকাল নিয়ে নিয়েছে যাতে বেশি সময় থেকে দেওয়া যায়। বাচ্চাটা পেটে বেশ বড়সড় হয়ে উঠেছে। ডেলিভারির সময় যত ঘনিয়ে আসছে জাঙ্কুকের বুকটা তত ধরফর করছে। সারা রাত জেগে থাকে এই ভয়ে যে যখন তখন পেন উঠলে যাতে হাসপাতালে নিতে পারে। তেও বেশ যত্নশীল হয়ে উঠেছে। সেও চায় সুস্থভাবে বাচ্চাটার ডেলিভারি হোক। জিনার আরামের সম্পর্কটাও বেশ ভালো হয়ে উঠেছে। এখন শুধু অপেক্ষা একটা ছোট মেহমান বাসায় আসা। রাত 3টা। বাথরুমে যাবে বিধায় ঘুমটা ভেঙে গেছে তের। জাঙ্কুক তার পাশে ঘুমোচ্ছে। ক্লান্ত জাঙ্কুকের ঘুমন্ত মুখটা তের সব থেকে প্রিয়। এমনি সময় হলে হালকা ধাক্কা দিলে জাঙ্কুকের ঘুম ভেঙে যেত। কেন যেন ইচ্ছে হলো না জাঙ্কুকে জাগাতে। লোকটা প্রচুর খাটাখাটনি করে, সারাদিন ডিউটি করে রাতে তার জন্য জেগে থাকে। একটু ঘুম তার প্রাপ্য। আজ যেহেতু শান্তিতে
সিদ্ধান্ত নেয়। জাঙ্কুকের কপালে টুপ করে একটা চুমু দিয়ে আস্তে আস্তে খাট থেকে নামে সে। ধীর পায়ে এগিয়ে যায় বাথরুমের দিকে। সব ঠিকই ছিল, গন্ডগোলটা বাঁধলো আসার সময়। বাথরুমের বিটটার দিকে আধার আলোতে চোখে যায়নি তের। ম্যাক্সিতে বেঁধে ব্যালেন্স হারিয়ে ফেলে সে। অমনি মুখ থুবড়ে পড়ে যায় সে, আর বাথরুমের বিটটা পেটে যেয়ে লাগে। পেট নিচে করে পড়ায় অসম্ভব ব্যথা পায় সে। চাপা আর্তনাদ করতে থাকে তে। আর্তনাদের শব্দ কানে যেতে ধরপড়ে উঠে যায় জাঙ্কুক। ধরপড়ে উঠে বাথরুমের কাছে যেতে দেখে রক্তে ভেসে যাচ্ছে তের ম্যাক্সি। পেটে হাত দিয়ে শুধু চাপা আর্তনাদ করছে তে। মৃত্যুকে যেন সম্মুখে দেখছে সে। জাঙ্কুকের মাথাটা কয়েক সেকেন্ডের জন্য ফাঁকা হয়ে গেছে। কি করবে বুঝে উঠতে পারছে না। তেগে অবস্থা দেখে যেন সারা শরীর হিম হয়ে গেছে তার। হাত পা কাঁপছে। বড় বড় নিঃশ্বাস ফেলে ছুটে গেল তের কাছে। তাড়াতাড়ি তাকে কোলে তুলে নিল। চিৎকার করে জিনার আরেমকে ডাকলো সে। কয়েক মিনিটের মধ্যেই তারা চলে এলো। ধীরে ধীরে গাড়িতে বসালো তেকে। জিনের কোলে তেকে শুইয়ে শুধু একটা কথা বলল, তে চোখ বন্ধ করবি না, একটু সময় দে, আমরা পৌঁছে যাব। বলেই ছুট লাগালো হাসপাতালের দিকে। সময়টা যেন প্রতি মিনিট এক এক বছরে লাগছে জাঙ্কুকের কাছে। অপেক্ষা শুধু তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছানো। তেকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। তের ডাক্তারকে আনানো হয়েছে। তিনি তের পজিশন চেক করছে। বাইরে সিটে বসে আছে জাঙ্কুক। হাতটা তের রক্তে লাল হয়ে আছে। তের জ্ঞান ওটিতে যাবার আগ পর্যন্ত ছিল। জাঙ্কুকের হাতটা শক্ত করে ধরেছিল সে। চোখটা বারবার ঝাপসা হয়ে আসছে। রোজকে নিয়ে একদিন এভাবে হাসপাতালের বাইরে বসেছিল। আজ তেকে নিয়ে বুকটা কামড় দিয়ে উঠছে ক্ষণে ক্ষণে। বুকটা হাহাকার করছে। তখনই ডক্টর জেনি বের হয়ে আসে। তার মুখটা আশঙ্কায় ছোট হয়ে আছে। তার মুখ দেখে কিছু একটা আশঙ্কা করতে পারছে জাঙ্কুক। উদ্বিগ্ন হয়ে জাঙ্কুক তার কাছে ছুটে গেল। ম্যাম, কি হয়েছে? তের অবস্থা এখন কেমন? ভালো না জাঙ্কুক? কারোর অবস্থা ভালো না। এখনই অপারেশন করতে হবে, ব্লাডের দরকার আছে। আর একটা কথা, বেবির পজিশন ভালো না। এখন তোমাকে ডিসিশন নিতে হবে, তে নয় বেবি। কথাটা শুনতেই ধপ করে বসে পড়ে জাঙ্কুক। চোখ থেকে পানি পড়ছে। কি করবে এখন সে? এই বাচ্চাটা যে তার আর তের বেঁচে থাকার একটা সূত্র ছিল। তাদের সম্পর্কে সূত্রপাতই হয়েছে এই বাচ্চাটার জন্য। আর তে তো তার ভালোবাসা। কিভাবে তার প্রিন্সেস আর তের মধ্যে বাঁচবে সে? ডক্টর জেনি বেশ জোর গলায় বললেন, জাঙ্কুক, ফার্স্ট ডিসিশন নাও। ইউ হ্যাভ টু অপারেট। ম্যাম, আমি তাদের মধ্যে কিভাবে বাঁচবো? তারা দুজনে আমার কাছে সমানভাবে জরুরি। দুজনকেই যে আমার চাই। আমি বাঁচতে পারবো না ওদের ছাড়া। বাট আমি শিওর না জাঙ্কুক, বেবির যা পজিশন, আমার মনে হয় না দুজনকে বাঁচানো সম্ভব, যদি না আল্লাহ কোনো মিরাকেল করেন। ম্যাম, আমি কাউকে চুজ করতে পারবো না। প্লিজ ম্যাম, আপনি যা ভালো মনে করেন তাই করেন। ওকে, তাহলে তুমি ফর্মে সাইন করে দাও। বলেই তিনি ভিতরে চলে যান। একজন নার্স আসে একটা ফর্ম নিয়ে। জাঙ্কুকের হাত কাঁপছে সাইন করার সময়। চিন্তান তার ঘাড়ে হাত দেয়। অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে জাঙ্কুক বলে, মা, আমার তে কিচ্ছু হবে না দেখিস। তুই আল্লাহর কাছে চা, উনিই পারবেন তোর তেকে ফিরিয়ে দিতে। জেনের কথায় দীর্ঘশ্বাস ফেলে সাইন করে দেয় জাঙ্কুক। ওটিতে অপারেশন শুরু হয়। প্রতিটা মুহূর্ত যেন এক এক ক্রোশ সময় লাগছে জাঙ্কুকের কাছে। নামাজের বাড়িতে বসে পাগলের মতো কান্না করে সে বাচ্চাটির তের জন্য। জাঙ্কুকের যে দুজনকেই চাই। 4 ঘন্টা পর ডক্টর জেনি ওটি থেকে বের হয়। উদ্বিগ্ন হয়ে তার দিকে এগিয়ে যায় জাঙ্কুক। তখন ডাক্তার জেনি বলে, কংগ্রাচুলেশন জাঙ্কুক, মেয়ের বাবা হয়েছে তুমি। নার্স বেবিকে নিয়ে আসছে। বেবি সুস্থ আছে। ব্লাড লেগেছে প্রচুর, বাট ইন্টারনাল আর এক্সটার্নাল কোনোভাবে ড্যামেজ হয়নি আল্লাহর রহমতে। ম্যাম, আমার স্ত্রী। জাঙ্কুক, ইউ হ্যাভ টু বি স্ট্রং, ওকে?